ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আজ ভারতীয় সেনাবাহিনীর তথাকথিত শৌর্য বীর্য এবং অহংকার ধুলোয় মিশে গেল। যে সেনাবাহিনীকে মোদী সরকার বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী বলে দাবি করত, আজ তারা মণিপুরের স্বাধীনতাকামী সংগঠন মণিপুর লিবারেশন আর্মি বা MLA এর ভয়ে নিজেদের ঘাঁটি ছেড়ে লেজ গুটিয়ে পালিয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে MLA এর যোদ্ধারা ভারতীয় সেনা ঘাঁটি দখল করে সেখানে নিজেদের পতাকা ওড়াচ্ছে এবং বিজয়ের উল্লাস করছে, আর অসহায় ভারতীয় সেনারা বাইরের সাহায্যের আশায় জঙ্গলে লুকিয়ে আছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি ভারতের সার্বভৌমত্বের গালে এক চপেটাঘাত। পরিস্থিতি আরও জটিল হয়েছে ইউনাইটেড কুকি লিবারেশন আর্মির আল্টিমেটামে। তারা সরাসরি 3 বিজেপি বিধায়ককে মৃত্যুদণ্ডের হুমকি দিয়ে 20 ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছে। ভারতের 7 সিস্টার্স আজ জ্বলছে, আর দিল্লি চেয়ে চেয়ে দেখছে। মণিপুরের পাহাড় থেকে সমতল সবখানে আজ ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহের আগুন। তাহলে কি মণিপুরের স্বাধীনতাকামী যোদ্ধারা ভারতীয় সেনাবাহিনীকে এতটাই কোণঠাসা করে ফেলেছে যে তারা এখন নিজেদের ক্যাম্প রক্ষা করতে ব্যর্থ? নাকি এটি ভারতীয় বাহিনীর মনোবল ভেঙে পড়ার চূড়ান্ত লক্ষণ? কেন ইউনাইটেড কুকি লিবারেশন আর্মি 3 বিধায়ককে সরাসরি জনগণের শত্রু ঘোষণা করে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির হুমকি দিল? এর পেছনে কি দিল্লির কোনো গভীর ষড়যন্ত্র বা বঞ্চনার ইতিহাস কাজ করছে? MLA যোদ্ধারা কিভাবে এত সহজে একটি সুরক্ষিত সেনা ঘাঁটিতে আচমকা আক্রমণ চালিয়ে ভারতীয় বাহিনীকে ছত্রভঙ্গ করে দিল? তাদের হাতে কি প্রতিবেশী কোনো দেশ থেকে ভারী অস্ত্র পৌঁছে গেছে? মণিপুর থেকে আলাদা রাজনৈতিক প্রশাসনের এই দাবি কি শেষ পর্যন্ত ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার এক নতুন আন্দোলনের সূচনা, যা 7 সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করবে? আর মুখ্যমন্ত্রী খেমচাঁদ যখন তার আহত সহকর্মীকে দিল্লি পাঠাচ্ছেন, তখন কি তিনি বুঝতে পারছেন যে মণিপুরে ভারতীয় সংবিধানের শাসন কার্যত শেষ হয়ে গেছে এবং জনগণ এখন তাদের ভাগ্য নিজেদের হাতে তুলে নিয়েছে? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য ভারতের ভাঙনের চিত্র তুলে ধরবে। চলুন মণিপুরের গভীরে যাওয়া যাক। মণিপুরের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ভারতীয় সেনাবাহিনীর জন্য এক লজ্জাজনক অধ্যায়। ভিডিওতে দেখা যাচ্ছে MLA এর গেরিলা যোদ্ধারা ভারতীয় অস্ত্রে সজ্জিত হয়ে একটি সেনা ক্যাম্পে হামলা চালাচ্ছে। তাদের আক্রমণের তীব্রতায় ভারতীয় সেনারা কোনো প্রতিরোধী গড়তেই পারেনি। তারা নিজেদের অস্ত্র এবং সরঞ্জাম ফেলে ক্যাম্প ছেড়ে পালিয়েছে। MLA যোদ্ধারা ক্যাম্পটি দখল করে সেখানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এটি প্রমাণ করে যে মণিপুরের স্বাধীনতাকামী সংগঠনগুলো এখন আর ছোটখাটো হিট অ্যান্ড রান অপারেশনের মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা এখন সরাসরি ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়ে তা দখল করার সক্ষমতা অর্জন করেছে। ভারতীয় মিডিয়া এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা বলছেন যে সেনারা ভয়ে কাঁপছিল। তারা জানত না কোথা থেকে গুলি আসছে। মণিপুরের পাহাড়ি এলাকা MLA যোদ্ধাদের জন্য এক প্রাকৃতিক দুর্গ। তারা এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে ভারতীয় বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে ইউনাইটেড কুকি লিবারেশন আর্মির একটি বিবৃতি। তারা মণিপুরের 3 জন উপজাতি বিধায়ককে সরাসরি প্রাণনাশের হুমকি দিয়েছে। এই বিধায়করা মূলত বিজেপি বা বর্তমান রাজ্য সরকারের সমর্থক। কুকি আর্মি তাদের 20 ফেব্রুয়ারির মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যদি তারা পদত্যাগ না করেন তবে তাদের জনগণের শত্রু বা পাবলিক এনিমি হিসেবে গণ্য করা হবে এবং মৃত্যুদণ্ড দেয়া হবে। এই হুমকি কোনো ফাঁকা বুলি নয়। কুকি আর্মি অতীতেও তাদের কথার প্রমাণ দিয়েছে। কেন এই ক্ষোভ? কারণ মণিপুরের কুকি এবং জো সম্প্রদায় মনে করে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তাদের সাথে বৈষম্য করছে। তারা মনে করে এই বিধায়করা তাদের সম্প্রদায়ের স্বার্থ বিক্রি করে দিয়েছে, তাই তারা এখন নিজেদের অধিকার আদায়ে অস্ত্র হাতে তুলে নিয়েছে। দিল্লি ভেবেছিল তারা টাকা দিয়ে বা ভয় দেখিয়ে আন্দোলন দবাতে পারবে, কিন্তু এখন তারা দেখছে বিদ্রোহের আগুন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। শুধু অস্ত্রধারী যোদ্ধারাই নয়, মণিপুরের মা ও বোনরাও এখন রাস্তায় নেমে এসেছেন। কুকি এবং মেতেই সম্প্রদায়ের নারীরা ভারতীয় সেনাবাহিনীর কনভয় আটকে দিচ্ছে। তারা মানব ডাল তৈরি করে তাদের গ্রামের পুরুষদের রক্ষা করছে। ভারতীয় সেনারা যখন গ্রামে ঢুকে তল্লাশির নামে অত্যাচার চালানোর চেষ্টা করে, তখন এই নারীরাই বাঘিনীর মতো রুখে দাঁড়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বয়স্ক নারীরা সেনাবাহিনীর আর্মার্ড ভেহিকেলের সামনে শুয়ে পড়ছে। তাদের স্লোগান, আমাদের মেরে তারপর গ্রামে ঢোকো। ভারতীয় বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও পাহাড়সম। অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে উঠে এসেছে, সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী বা আসাম রাইফেলস মণিপুরে নির্বিচারে ধরপাকড়, নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যা চালাচ্ছে। তারা সন্দেহভাজন কাউকে পেলেই গুলি করছে। কিন্তু এ অত্যাচার উল্টো বুমেরাং হয়েছে। যত বেশি অত্যাচার তত বেশি মানুষ MLA-তে যোগ দিচ্ছে।
মণিপুরের যুব সমাজ এখন মনে করে বন্দুক হাতে তুলে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। দিল্লি ভেবেছিল শক্তি প্রয়োগ করে তারা মণিপুর শান্ত করবে, কিন্তু তারা আসলে মণিপুরকে বারুদের স্তূপে পরিণত করেছে। এখন সেই বারুদে আগুন লেগে গেছে, যা নেভানোর ক্ষমতা মোদী সরকারের নেই। MLA যোদ্ধারা যে কৌশলে হামলা চালিয়েছে তা অত্যন্ত পেশাদার। তারা প্রথমে ক্যাম্পের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়, তারপর 3 দিক থেকে একযোগে হামলা চালায়। তাদের হাতে দেখা গেছে আধুনিক অ্যাসল্ট রাইফেল এবং রকেট লঞ্চার। প্রশ্ন হল, তারা এ অস্ত্র কোথায় পেল? ভারতীয় গোয়েন্দারা সন্দেহ করছেন মিয়ানমার সীমান্ত দিয়ে এই অস্ত্রগুলো মণিপুরে ঢুকছে। চীন বা অন্য কোনো শক্তি হয়তো গোপনে এই স্বাধীনতাকামী সংগঠনগুলোকে মদত দিচ্ছে। ভারত চীনকে তাদের শত্রু মনে করে, তাই চীন তাদের এই দুর্বল জায়গাতে আঘাত হানছে। MLA এর এই সক্ষমতা প্রমাণ করে যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। তারা ভারতীয় বাহিনীর মুভমেন্ট ট্র্যাক করছে এবং তাদের দুর্বল মুহূর্তে আঘাত হানছে। ভারতীয় সেনারা মণিপুরের জঙ্গল বা পাহাড়ে যুদ্ধ করতে অভ্যস্ত নয়, কিন্তু MLA যোদ্ধারা এই মাটিরই সন্তান, তাই তারা সবসময় এক ধাপ এগিয়ে থাকছে। মণিপুরের বর্তমান পরিস্থিতি শুধু আইনশৃঙ্খলা সমস্যা নয়, এটি এক গভীর রাজনৈতিক সংকট। স্থানীয় স্বাধীনতাকামী সংগঠনগুলো ঘোষণা দিয়েছে যে কুকি এবং জনগণ বর্তমান সরকারি ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। তারা মণিপুর থেকে আলাদা একটি রাজনৈতিক প্রশাসনের দাবি পুনর্ব্যক্ত করেছে। এই দাবিটি ভারতীয় সংবিধানের অধীনে শাসনকে সরাসরি প্রত্যাখ্যান করে। তারা বলছে দিল্লি তাদের শাসন করার নৈতিক অধিকার হারিয়েছে। 2023 সালের দাঙ্গার পর এই দাবি আরও জোরালো হয়েছে। এখন তারা রাজ্যের মধ্যেই আলাদা প্রশাসন চাইছে না, তারা চাইছে পূর্ণ স্বায়ত্ত শাসন বা স্বাধীনতা। এটি ভারতের অখণ্ডতার জন্য এক বিশাল হুমকি। যদি মণিপুর সফল হয়, তবে নাগাল্যান্ড, মিজোরাম এবং আসামেও একই দাবি উঠবে। 7 সিস্টার্স বা ভারতের 7টি রাজ্য তখন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। মোদী সরকার এখন বুঝতে পারছে তারা ধর্ম আর জাতপাতের রাজনীতি করতে গিয়ে দেশকে ভাঙনের মুখে ঠেলে দিয়েছে। মণিপুরের বিজেপি সরকারের অসহায়ত্ব ফুটে উঠেছে বিধায়ক ভুকজাগিন ভালতের ঘটনায়। তিনি মণিপুরের সহিংসতায় গুরুতর আহত হয়েছিলেন। গত 8 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ তাকে ইম্ফল বিমানবন্দরে বিদায় জানাতে যান। তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লি পাঠানো হয়। একজন বিধায়ক যদি নিজের রাজ্যে নিরাপদ না থাকেন, তবে সাধারণ মানুষের অবস্থা কী? বিজেপি সরকার তাদের নিজেদের লোকদেরই সুরক্ষা দিতে পারছে না। বিধায়ককে দিল্লি পাঠানোর মানে হল মণিপুরের স্বাস্থ্য ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা দুটোই ভেঙে পড়েছে। জনগণ এখন আর সরকারের উপর ভরসা করছে না। তারা দেখছে নেতারা পালাচ্ছে আর সাধারণ মানুষ মরছে। এই ক্ষোভই MLA এবং কুকি আর্মির মতো সংগঠনগুলোকে শক্তি যোগাচ্ছে। মণিপুর এখন কার্যত দিল্লির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মণিপুরের এ আগুন সহজে নিভবে না। সেনা ক্যাম্প দখল, বিধায়কদের হুমকি এবং আলাদা প্রশাসনের দাবি, সব মিলিয়ে পরিস্থিতি এখন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। ভারতীয় বাহিনী কি পারবে এ বিদ্রোহ দমাতে, নাকি মণিপুর হবে ভারতের হাত থেকে ফসকে যাওয়া প্রথম রাজ্য? দর্শক, আপনাদের কি মনে হয়, মণিপুরের এ সংগ্রাম কি স্বাধীনতার দিকে যাবে? ভারতীয় বাহিনীর এই পলায়ন কি তাদের দুর্বলতা প্রমাণ করে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই অজানা সত্যটি জানিয়ে দিন। দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।